তো ভাই গডজিলা এরকম হওয়া উচিত। অত বড় একটা ডাইনোসরের মতন জন্তুকে আপনি নিজের চোখের সামনে দেখলেন, আপনি কি করবেন? গর্বে আপনার বুক ফুলে যাবে? আপনি হাত তালি দেবেন? ডেফিনেটলি না না। এবং এই সিনেমাটা অর্থাৎ গডজিলা -1 সিনেমাটা আমাদের এই জিনিসটাই অফার করে। আচ্ছা, মোটামুটি আপনারা হয়তো অনেকেই আছেন যারা বর্তমানে মনস্টারভার্সের সিনেমাগুলো দেখছেন এবং মনস্টারভার্সের একটা বড় ফ্যান হয়ে গেছেন। আমরা গডজিলা, কং এদের মধ্যে ফাইট দেখছি, বাট এটা তো অস্বীকার করার কিছু নেই যে গডজিলা অনেক বড় এবং শহরের মধ্যে যখন সে অন্য জন্তুগুলোর সাথে লড়াই করছে সেখানে ক্ষতি মানুষদেরই তো হচ্ছে। সঠিক বলেছেন। বাট মনস্টারভার্সে আমাদের পার্সপেক্টিভটা সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। আমাদের বোঝানো হয়েছে যে অত বড় জন্তুটা গডজিলা আমাদের বাঁচাচ্ছে অন্যান্য জন্তুদের হাত থেকে, মানে পৃথিবীটাকে বাঁচানোর চেষ্টা করছে। বাট না, এই সিনেমাতে এরকম না। গডজিলা এখানে একটা ব্রুটাল, বৃহৎ, বড় একটা জন্তু যার মধ্যে মায়া দয়া কিছু নেই। মানে আরে ভাই, গডজিলা যখন তার অ্যাটমিক ব্রেথটা ইউজ করে প্রত্যেকে সেটা দেখে হাততালি দেয়, তবে কেউ এটা ভেবে দেখে না যে সেই জিনিসটা কতটা ডেঞ্জারাস। তবে এই সিনেমাতে গডজিলা কতটা হরিফাইং ক্যারেক্টার সেটা দেখানো হয়েছে এবং আমি এটাই দেখতে চেয়েছিলাম। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এটাকে আপনি মনস্টারভার্সের বাকি সিনেমাগুলোর সাথে তুলনা করতে পারেন না। এটার কোনো ব্যাক স্টোরি নেই, মোনার্ক, আলবাল, কোনো ক্যারেক্টার নেই, কিচ্ছু নেই। মনস্টারভার্সের সিনেমাগুলোতে আমরা দেখে থাকি যে গডজিলা, কং, অন্যান্য কিছু জন্তু রয়েছে যারা অন্যান্য জন্তুদের সাথে লড়ছে। মানে মানুষরা সেখানে তুচ্ছ, মানুষরা থার্ড পার্সন, সেই জন্তুরাই হচ্ছে ফার্স্ট পার্সন। তারা যা করবে আমরা তাই দেখব। তারা শহর ধ্বংস করে দিচ্ছে, লড়ছে, সবই চলছে। এইটা কি কোনো কথা? তারপর সেই মনার্ক, অ্যাপেক্স, সাইবারনেটিক্স, এইসব আলবাল নাম দিয়ে মানুষদের আরো কনফিউজ করা। মানে একটা সিনেমাকে আর কত ফ্যান্সি বানানো যেতে পারে? সঠিক বলেছেন। আমরা দেখেছিলাম যে ওই বৃহৎ গডজিলা কলোসিয়ামের মধ্যে ঘুমায় এবং মানুষদের কাছে সেই জিনিসটা নর্মাল। মানে আপনি নর্মাল সকালে উঠেছেন, কাজে যাচ্ছেন, স্কুল যাচ্ছেন বা যেখানেই যান, নর্মাল দেখছেন যে রাস্তা দিয়ে গডজিলা হেঁটে চলে যাচ্ছে, আপনার কাছে নর্মাল ব্যাপার হয়ে গেছে। বাট জিনিসগুলো ভাবতেই একটু ফানি লাগে না? তবে এখানে ফানির কিছু নেই। এই সিনেমাটা কমপ্লিটলি গডজিলার একটা ব্রুটাল ভার্সন আপনাকে দেখিয়েছে। দেখুন, গল্পের সময়কালটা হচ্ছে বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো জাপানের অবস্থা তো খুবই খারাপ, যেমনটা আপনারা জানেন। 2খানা পরমাণু বোমা পড়েছে তাদের দেশে। দেশটার অর্থনৈতিক কাঠামো একেবারে শেষ, মানুষরা খেতে পারছে না, মানুষরা সার্ভাইভ করছে কোনো মতে। আর সেই সময় তাদের দেশে যদি এরকম একটা বৃহৎ জন্তু চলে আসে, এখানে জাস্ট খাওয়া দাওয়ার লড়াই না, এখানে একটা এক্সিস্টেন্সের লড়াই চলছে। আমরা একদম গল্পের শুরুতেই গডজিলাকে দেখতে পাই যার সাইজটা অত বড় ছিল না। কেন গডজিলা অত বড় হয়ে যায় সেটাও পরে এক্সপ্লেইন করা হয়। এবং এই সিনেমার মধ্যে না আমরা 1998 সালের হলিউডের যে গডজিলাটা ছিল না, ওইটার একটা ভাইবস পেয়েছি। ওটা একটা নস্টালজিয়া। আমার দেখা সেরা গডজিলা সিনেমা, মানে থিয়েটারে আমি দেখেছিলাম। এবং আপনারা যদি কেউ না দেখে থাকেন না, দেখে নিন, ওটার মতন সেরা সিন হবে না। সুন্দর। সো এই সিনেমার শুরুতেই গডজিলার তাণ্ডব আমরা দেখতে পারি। তার সাইজটা তখন একটা ডাইনোসরের মতন ছিল এবং প্রথম থেকেই তাকে একটা ব্রুটাল আকারে দেখানো হয়েছে। তাকে দেখতেও খুবই ভয়ানক। মানে সেই মনস্টারভার্সের ডিজনি প্রিন্সেস মার্কা গডজিলা না, একে দেখলেই আপনার গা হাত পা কেঁপে উঠবে। এবং আপনি যদি জাপানিজ গডজিলা সিনেমাগুলোর সাথে অবগত হন, সেম কিছু জাপানিজ স্টাইলেই সিনেমাটা বানানো হয়েছে এবং আমার বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, গডজিলার সাইজ এখন অনেক বড় এবং গডজিলা তার টেরিটরি, তার নিজের থাকার জায়গা বানিয়েছে জাপানকে। মানে যেমন অ্যাপেক্স প্রেডেটর, বড় বড় জন্তুরা তাদের নিজস্ব টেরিটরি বানিয়ে দেয় এবং তার এলাকায় যদি সে অন্য কাউকে বা অন্য কোনো কম্পিটিটরকে দেখতে পায়, তাকে সে ধ্বংস করে দেবে। মানুষেরা গডজিলাকে মারার আপ্রাণ প্রচেষ্টা করছে, কোনো লাভের লাভ নেই। গডজিলার মধ্যে একটা হিলিং ফ্যাক্টর রয়েছে, তার ক্ষতস্থানগুলো ইজিলি হিল হয়ে যাচ্ছে। এবং সব থেকে হরিফিক লেগেছে গডজিলার অ্যাটমিক ব্রেথ, যেটা একটা পরমাণু বিস্ফোরণের মতন। বলেন কি? আমাদের মনস্টারভার্সে এমন তো কিছু দেখায়নি যে গডজিলার সেই অ্যাটমিক ব্রেথ যে স্থানে পড়েছে সেই স্থানটা রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। তবে এই সিনেমায় দেখিয়েছে রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়েছে। মানুষেরা আপ্রাণ প্রচেষ্টা করছে, তারা প্ল্যান বানাচ্ছে যে কীভাবে তারা সেই জন্তুটাকে হারাবে। বাইরের থেকে কোনো সাহায্য আসবে না। আমেরিকা এবং রাশিয়া সেই সময়, মানে সোভিয়েতের সাথে আমেরিকার একটা ঝামেলা চলছে। তো সম্পূর্ণভাবে যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া সেই জাপানকে নিজের থেকে ভাবতে হবে যে এই জন্তুটার সাথে তারা কিভাবে লড়বে। জাস্ট এইটুকুই না, সিনেমার গল্পটা না খুব চমৎকার, খুব ইমোশনাল টাচ দেওয়া হয়েছে। একজন কামিকাজে সৈন্যকে নিয়ে গল্প। কামিকাজে হচ্ছে তাদেরকে বলা হয় যারা হচ্ছে ইউজুয়ালি যুদ্ধে সুসাইড করে। মানে একটা সময় সেই ফাইটার জেটগুলোতে কোনো ইজেকশন সিট থাকতো না। মানে কি, আপনার প্লেনে কোনো সমস্যা হয়েছে, আপনি যে ইজেক্ট করে প্লেন থেকে বেরিয়ে যাবেন, ওরকম কোনো ব্যবস্থা হতো না। তাদের প্লেনের গুলি শেষ, তারা সরাসরি সেই প্লেনটা নিয়ে শত্রুপক্ষের মাথাতেই ক্র্যাশ করতো। মানে নিজেও মরবো আর একজনকে মারবো। তবে সেই সৈন্যটা নিজের জীবন না দিয়ে ফিরে এসেছে। হয়তো সে ভয় পেয়ে গেছে, হয়তো সে জানতো যে এই যুদ্ধে জীবন দিয়ে তো কোনো লাভ নেই, কারণ ফলাফল সবাই জানে যে জাপান তো যুদ্ধে হারতেই চলেছে। এবং এরকম একটা অপমান মাথায় নিয়ে চলা, যে যুদ্ধে সে অংশ
বছর নিয়েছিল তার যুদ্ধ কোনোদিনই শেষ হয়নি, কারণ সে একটা কামিকাতে তাকে মরতে হতো কিন্তু সে মরেনি। সো সম্পূর্ণ প্লটটা আপনাদের আমি এখানে বলছি না, আমি রিকোয়েস্ট করবো আপনাদের সিনেমাটা দেখুন, কারণ এই বছর সিনেমাটা তার ভিজুয়াল এফেক্টের জন্য অস্কার পেয়েছে। সত্যি চমৎকার ভিজুয়াল এফেক্ট ছিল এবং আমি ট্রেলার দেখার পর থেকেই এই সিনেমাটা দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। বাট আনফর্চুনেটলি এই সিনেমাটা মাত্র 1-2 দেশেই রিলিজ করেছে, তাই আমাকে অবশ্যই এতদিন ওয়েট করতে হয়েছে। যাই হোক, দিন শেষে আমি একটাই কথা বলবো, গডজিলা -1 একটা সেরা সিনেমা এবং এরকম একটা গডজিলা আমরা ডিজার্ভ করি, মানে ওরকম পিঙ্ক ডিজনি প্রিন্সেস মার্কা গডজিলা না। সিনেমাটা আমার সেরা লেগেছে এবং আমি হাইলি রিকমেন্ড করবো আপনাদের দেখার জন্য। তো বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। আপনি 10-এ 10 পাইছেন।